গুড ইভিনিং। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি। এর আগের ক্লাসে আমরা কথা বলেছিলাম সমাসের প্রাথমিক পরিচিতি নিয়ে, তাই না? সেখানে আমরা জেনেছিলাম সমাস 6 প্রকার। এর মধ্যে একটা অন্যতম সমাস হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। প্রথম সমাস যেটা সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, এবং সমাসের মধ্যে সব থেকে সহজ যে সমাস সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। আজকে আমরা এই দ্বন্দ্ব সমাস নিয়েই কিছু কথা বলবো, ঠিক আছে? দ্বন্দ্ব সমাস স্বাভাবিকভাবে আমরা জানি যে দ্বন্দ্ব অর্থ হচ্ছে সংঘাত, কেমন? কিন্তু আমাদের ব্যাকরণ বলছে যে দ্বন্দ্ব মানে যে কেবলই সংঘাত তা কিন্তু না, দ্বন্দ্ব আবার মিলনও হতে পারে। এবং এখানে সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব মিলনেরই কাজ করছে, ঠিক আছে? তাহলে কি যে সমাসে যে পদ থাকে সেই পদগুলোর প্রত্যেকটির অর্থই প্রাধান্য পায়, সেই সমাসকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো, ঠিক আছে? তাহলে দ্বন্দ্ব সমাসে যদি একাধিক পদ থাকে এবং সেগুলো যদি পূর্বপদ এবং পরপদ হয়, তাহলে দ্বন্দ্ব সমাসে এই পূর্বপদ এবং পরপদ দুটিরই প্রাধান্য থাকবে, কেমন? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ও এবং আর এই তিনটি অব্যয় ব্যবহার করা হয়, ঠিক আছে? এই যে একাধিক পদের যে মিলনগুলো হয় সেই মিলনের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে ও, আর এবং এই অব্যয়গুলো। তাহলে কি হয়? দ্বন্দ্ব সমাসে ও এবং আর এই অব্যয়গুলো মিলনের কাজ করে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়ই কি পায়? উভয়ই হচ্ছে প্রাধান্য পায়। এই দুটো হচ্ছে দ্বন্দ্ব সমাসের ইম্পর্টেন্ট দুটো জিনিস, যে দ্বন্দ্ব সমাস ও এবং আর এই 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 সংযোজক অব্যয় দিয়ে দ্বন্দ্ব সমাস করা হয়, এবং দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই প্রাধান্য থাকে, কোনো পদই কিন্তু এখানে লোপ পায় না, ঠিক আছে? এখন দ্বন্দ্ব সমাস কতভাবে হতে পারে সেটা আমি আগেই এখানে তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো, মিলনাত্মক জোড়া শব্দ থাকলে সেখানে দ্বন্দ্ব সমাস হয়। দেখো, মিলনাত্মক জোড়া শব্দ কেমন হতে পারে? যেমন পিতা মাতা বা মাতা পিতা আমরা বলি, এটা সমাসবদ্ধ পদ। এটাকে আমরা, এটার ব্যাস বাক্য আমরা কিভাবে করবো বলতো? মাতা ও পিতা, তাই না? তারপরে ধরো ভাই বোন, ভাই ও বোন। তারপরে ধরো তোমাদের বাংলা প্রথম পত্রে একটা ছোট গল্প আছে মাসি পিসি। আমরা মাসি পিসির ব্যাস বাক্য কিভাবে করব? মাসি ও পিসি। তাহলে এটা কি? এটা হচ্ছে মিলনাত্মক দ্বন্দ্ব সমাস। তাহলে মিলনাত্মক জোড়া শব্দ থাকলে সেটা কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। এরপরে দেখো সমার্থক জোড়া শব্দ। সমার্থক ও জোড়া শব্দ থাকলেও দ্বন্দ্ব সমাস হবে। যেমন হাট বাজার, আমরা কিন্তু মোটামুটি হাট এবং বাজার একই অর্থে ব্যবহার করি। তারপরে নদ নদী, নদ নদীও একই অর্থে ব্যবহৃত হয়, তাই এগুলো সমার্থক শব্দ। তাহলে এগুলোর ব্যাস বাক্য কি হবে? হাট ও বাজার, নদ ও নদী। আমরা স্বাভাবিকভাবেই কিন্তু এটা আমরা আমাদের কমন সেন্স দিয়ে বুঝতে পারি যে নদ ও নদী, হাট ও বাজার বলাই যায়। এগুলোর সঙ্গে যা নদ তাই নদী বা যা হাট তাই বাজার এটা ঠিক যায় না। হাট ও বাজার এটাই ঠিক আছে, সেদিক থেকে এটা দ্বন্দ্ব সমাস। প্রায় সমার্থক জোড়া শব্দ, ঠিক সমার্থক না কিন্তু আমরা সমার্থক অর্থে ব্যবহার করি, এরকম জোড়া শব্দ থাকলে সেখানে দ্বন্দ্ব সমাস হয়। যেমন দয়া মায়া, দয়া ও মায়া এটা হচ্ছে ব্যাস বাক্য। পোকা ও মাকড়, পোকা মাকড় এগুলো দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? পোকা মাকড়ও একই অর্থে ব্যবহৃত হয়, প্রায় সমার্থক। দয়া মায়া এটাও প্রায় সমার্থক জোড়া শব্দ। তারপরে বিপরীতার্থক জোড়া শব্দ, একটা অপরটার বিপরীত, এরকম জোড়া শব্দ থাকলে দ্বন্দ্ব সমাস হয়। নারী পুরুষ, এটার ব্যাস বাক্য কি হবে? নারী ও পুরুষ। তারপরে ভালো মন্দ,
ভালো ও মন্দ এগুলো বিপরীত শব্দ, এবং এই বিপরীত শব্দগুলোর মধ্যে কি থাকবে, একটা ও দিয়ে আমরা যোগ করে দ্বন্দ্ব সমাস করব। ভালো ও মন্দ, ভালো মন্দ কি সমাস, দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে বিরোধার্থক জোড়া শব্দ। দুটো দুটো পদের মধ্যে যখন বিরোধ বোঝায় তখন সেটা বিরোধার্থক শব্দ হয়, এবং বিরোধার্থক জোড়া শব্দ থাকলেও সেখানে আমরা কি করব, দ্বন্দ্ব সমাসই করব। যেমন দা কুমড়া, সম্পর্ক যে শত্রুতা ভাবটা বোঝায়, যে তার সঙ্গে আমার দা কুমড়া সম্পর্ক, তাহলে দা কুমড়া হচ্ছে যেহেতু বিরোধার্থক শব্দ, তাই এক্ষেত্রে কি হবে, দা ও কুমড়া, এটা হলো ব্যাস বাক্য এবং অবশ্যই এটা দ্বন্দ্ব সমাস। তারপরে কি ওহি নকুল, ওহি ও নকুল, কেমন, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপরে অঙ্গবাচক জোড়া শব্দ। অঙ্গবাচক জোড়া শব্দ থাকলেও সেখানে দ্বন্দ্ব সমাস হবে, যেমন হাত পা, হাত ও পা। তারপরে নাক কান, নাক ও কান। এরকম হচ্ছে তুমি যদি অঙ্গবাচক জোড়া শব্দ দেখো তাহলে সেটা তোমাদের কি হবে, সেদিক থেকে সেটা তোমাদের দ্বন্দ্ব সমাস হবে। তারপরে জোড়া সর্বনাম যদি থাকে সেদিক থেকেও আমাদের দ্বন্দ্ব সমাস হবে। যেমন তুমি আমি, তুমি আমি ব্যাস বাক্য কি হবে, তুমি ও আমি। হ্যাঁ, তারপরে যে সে, যে ও সে, এখানেও এটা দ্বন্দ্ব সমাস। তারপরে জোড়া ক্রিয়া, জোড়া ক্রিয়াপদ থাকলে সেদিক থেকেও আমাদের দ্বন্দ্ব সমাস হবে। যেমন দেখা শোনা, এগুলো ক্রিয়া, দেখা ও শোনা। চলা ফেরা, চলা ও ফেরা, কেমন, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপরে জোড়া বিশেষণ যদি থাকে, জোড়া বিশেষণ পদ যদি থাকে সেদিক থেকেও কি হবে, দ্বন্দ্ব সমাস হবে। যেমন ধীরে সুস্থে, ধীরে এবং সুস্থে, বা ধীরে ও সুস্থে, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। আকারে ইঙ্গিতে, আকারে এবং ইঙ্গিতে, বা আকারে ও ইঙ্গিতে দ্বন্দ্ব সমাস। তারপরে লাস্ট আমি একটা দেখিয়েছি, সংখ্যাবাচক জোড়া শব্দ থাকলেও সেদিক থেকে দ্বন্দ্ব সমাস হবে। যেমন সংখ্যাবাচক হচ্ছে ৯ ৬, ৯ ও ৬। তারপরে হচ্ছে ৭ ৫, যেমন বলে না যে ৭ ৫ ভেবে কাজ করবে, মানে আগে পিছে ভেবে কাজ করবে, তাহলে ৭ ও ৫ এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, তাহলে দ্বন্দ্ব সমাস কত টাইপের হতে পারে, এখানে দেখানো হচ্ছে মিলনার্থক, সমার্থক, প্রায় সমার্থক, বিপরীতার্থক, বিরোধার্থক, অঙ্গবাচক, জোড়া সর্বনাম, জোড়া ক্রিয়া, জোড়া বিশেষণ এবং সংখ্যাবাচক জোড়া শব্দ থাকলে সেই দিক থেকে সেগুলো কি হবে, দ্বন্দ্ব সমাস হবে। এবং দ্বন্দ্ব সমাস চেনা আমার মনে হয় সব থেকে সহজ, অন্যান্য যে কোনো সমাসের থেকে দ্বন্দ্ব সমাস চেনা হচ্ছে সব থেকে সহজ। আমরা এখানে কিন্তু যেমন ধরো আমাদের সমার্থক জোড়া শব্দে কিন্তু আসে জনমানব। জনমানবের ক্ষেত্রে কি হবে, জন যা মানব কিন্তু তা, সমার্থক শব্দ, জন মানেও মানুষ, আবার মানব মানেও মানুষ, তাহলে জন ও মানব এটা কি সমাস, তাহলে দ্বন্দ্ব সমাস। কেমন, এই 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 এত ধরনেরই এখানে দেখাচ্ছি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, এখানে মোটামুটি ১০ ধরনের দেওয়া আছে দ্বন্দ্ব সমাস, ১০ ধরনের এখানে হতে পারে। এ বাদেও দ্বন্দ্ব সমাসের আর কয়েকটি ইম্পর্টেন্ট ব্যাপার আছে। হ্যাঁ, সেগুলো কি বলতো, সেগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসে একটা প্রকারভেদ আছে, অলুক দ্বন্দ্ব, যেটা আমাদের পরীক্ষায় খুব আসে। এগুলো তো শুধু আমরা সাধারণ যে দ্বন্দ্ব সমাস সেটা আমরা পেলাম, এছাড়াও একটা আছে অলুক দ্বন্দ্ব সমাস। এটা একটা দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। অলুক দ্বন্দ্ব সমাসে বিভক্তি যে থাকে সেই বিভক্তি কিন্তু লোপ পাবে না বা হারিয়ে যাবে না, বিভক্তিটা থেকে যাবে, সেটাই মূলত অলুক দ্বন্দ্ব সমাস। যেমন ধরো হাতে পায়ে, এটা হচ্ছে আমাদের একটা সমাস, কেমন, বা সমস্ত পদ। এটার ব্যাস বাক্য কি হবে, এটার ব্যাস বাক্য কি আমরা করতে পারবো হাত ও পা, সেটা কিন্তু হয় না। আমাদের এখানে লিখতে হবে
হাতের সঙ্গে এ বিভক্তি আছে এবং পায়ের সঙ্গে এ বিভক্তি আছে, এই যে এ বিভক্তি এটা কিন্তু ব্যাস বাক্যে এসে কি পেল না, লোপ পেল না। হ্যাঁ, যখন এই সমস্ত পদের বিভক্তি ব্যাস বাক্যে এসে লোপ পাবে না, তখন সেটার নাম হবে অলু দ্বন্দ্ব সমাস। কেমন? যেমন আবারও ধরো, দুধে ভাতে। দুধে ভাতে বলে না যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তার যেন কখনো কোনো অভাব হয় না। হ্যাঁ, তো এটার যখন আমরা ব্যাস বাক্য করব তখন কি আমরা লিখতে পারবো দুধ ও ভাত? সেটা হয় না, তাই না? তাহলে এটাকে আমাদের কিভাবে লিখতে হবে, যেভাবে আছে, দুধে ও ভাতে। তাহলে এখানকার যে এ বিভক্তি, এ বিভক্তি কিন্তু সপ্তমী বিভক্তি। হ্যাঁ, এখানকার যে এ বিভক্তি থাকছে সেখানে এটাও কিন্তু এ বিভক্তিটা থেকে যাচ্ছে, এখান থেকে কিন্তু লোপ পাচ্ছে না। যখন বিভক্তিটা লোপ পাবে না এবং সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই এ বিভক্তিটাই থাকে, সপ্তমী বিভক্তিটাই থাকে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে, আমরা এটাই বেশিরভাগ দেখি। এখানে যখন লোপ পাচ্ছে না তখন সেটার নাম হবে কি, অলু দ্বন্দ্ব সমাস। যেমন আরো হতে পারে, হাতে কলমে। হ্যাঁ, এই যে হাতে কলমে আছে, এটাকে কি কিন্তু আমরা লিখতে পারি হাত ও কলম? হয় না কিন্তু, তাই না? তখন আমাকে এটা কিভাবে লিখতে হবে, হাতে ও কলমে। তাহলে আমি কি লিখবো, হাতে ও কলমে। এখানেও কিন্তু এ বিভক্তি, এই যে এখানকার যে এ বিভক্তি, আমাদের সমস্ত পদে যে এ বিভক্তি থাকছে সেটা কিন্তু আমাদের এই সমসমান পদগুলোতেও থেকে যাচ্ছে, মানে পূর্ব পদেও থেকে যাচ্ছে, পরপদেও থেকে যাচ্ছে, লোপ পাচ্ছে না। তাই এটার নাম হলো অলুপ দ্বন্দ্ব। ঠিক আছে, এরকম আমরা আরো পাই ঘরে বাইরে, ঘরে ও বাইরে, খেতে খামারে, খেতে ও খামারে, বনে জঙ্গলে, বনে ও জঙ্গলে। এগুলো সবগুলোই হচ্ছে অলুপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। হ্যাঁ, এটা আমাদের পরীক্ষায় অনেক আসে। এটা একটা গেল, আরো আমাদের দুটো আছে। এগুলো হচ্ছে কিছুটা ব্যতিক্রম, তাই এগুলো মনে রাখতে হবে। ব্যতিক্রম গুলো পরীক্ষায় বেশ আসে। হ্যাঁ, ব্যতিক্রম আসে, এ কারণে খুব বেশি না, ব্যতিক্রম খুব বেশি না, অল্প কয়েকটাই আসে, কিন্তু এগুলো আমাদের মনে রাখতে হবে। এ বাদে একটা আছে হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাসে আমরা যেটা পাই সেটা যেমন ধরো, আমরা, তোমরা, দম্পতি। এগুলো হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এখন আমরা, আমরা কি একজনে হয়? আমরা কিন্তু একজনে হয় না। আমরা হতে গেলে আমাকে দরকার, তোমাকে দরকার এবং তাকে দরকার। কেমন? এরকম তিনজন, এরকম সবাই মিলেই কিন্তু আমরা হয়। তাহলে আমরাকে আমরা কিভাবে করব, সে, তুমি ও আমি। সে, তুমি ও আমি, এই সবগুলো মিলে কি প্রকাশ করছে, আমাদের আমরা প্রকাশ করছে, তাই তো? তাহলে একশেষ দ্বন্দ্ব সমাস হচ্ছে যেখানে এই যে সমসমান পদগুলো থাকবে এবং এগুলোর মধ্যে একটি পদের প্রাধান্য থাকবে এবং এই একটি পদ দিয়ে বাকি পদের অর্থ প্রকাশ পাবে, সেটিকেই বলা হবে একশেষ দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, তাহলে এই আমরা হচ্ছে একটি থাকছে এবং এই একটি দিয়ে কিন্তু সবগুলো সমসমান পদগুলোকেই প্রকাশ করা হচ্ছে, তাই এটার নাম হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। এখানে একশেষ তোমাকে লিখতে হবে না, তুমি এদিক থেকে শুধু দ্বন্দ্ব সমাসই লিখবে। ঠিক আছে।
এগুলো পরীক্ষায় এই উদাহরণগুলো আসে, তাই আমি তোমাদের লিখে দেখাচ্ছি। আমরাতে কি হবে যে আমি তুমি ও সে কিন্তু লিখলে হবে না, ঠিক আছে, বা তুমি আমি সে সেটাও লিখলে হবে না, এখানে লিখতে হবে সে তুমি ও আমি, ঠিক আছে। এই সিকোয়েন্সটা তোমরা মনে রাখবে, এটা তোমাদের ইংরেজিতেও মনে হয় আছে যে আগে আই বোধহয় লেখা যায় না, হি দিয়ে বা ইউ দিয়ে শুরু করতে হয়। যাই হোক, এদিক থেকে হচ্ছে সে তুমি ও আমি, এটা হলো দ্বন্দ্ব সমাস। তোমরা হবে কি, তোমরাতে কিন্তু আমি নেই, তোমরাতে আমি বাদে তোমাদের দুজনকে বোঝানো হচ্ছে, তাই তোমরা হচ্ছে সে ও তুমি, এটা কি দ্বন্দ্ব সমাস। এটাও একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ, কিন্তু তোমরা শুধুমাত্রই দ্বন্দ্ব সমাস লিখলেও পারবে। তাহলে কি, যে সমাসে হচ্ছে একটি মাত্র যে সমসমান পদগুলো থাকে সেগুলোর মধ্যে একটির অর্থই প্রাধান্য পায় এবং একটি দিয়ে বাকিগুলোকে প্রকাশ করানো হয়, সেটাই মূলত একশেষ দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, তোমাকে একশেষ দ্বন্দ্ব সমাস অত ভাবতে হবে না, তুমি এই তিনটা মুখস্থ করবে এবং এই তিনটা প্রচুর আমাদের পরীক্ষায় আসে। আমরা হচ্ছে সে তুমি ও আমি, তোমরা হচ্ছে সে ও তুমি। এখানে দেখো দম্পতি আছে, আমরা বলি না কাপল, কাপল মানে কি, যেখানে হাজবেন্ড এবং ওয়াইফ থাকে, ঠিক আছে। দম্পতিকে কি আমরা লিখবো স্বামী ও স্ত্রী, সেটা কিন্তু এখানে লিখলে চলবে না। এখানে যেটা লিখতে হবে দম্পতিতে জায়া ও পতি, ঠিক আছে। জায়া মানে কিন্তু স্ত্রী, তুমি এখানে স্ত্রী লিখবে না, তোমাকে এখানে লিখতে হবে জায়া ও পতি, ঠিক আছে। তোমাকে এটা লিখতে হবে জায়া ও পতি, যেটাকে মিন করছে স্ত্রী ও স্বামী। এটা আমরা এখানে স্ত্রী ও স্বামী লিখবো না, দম্পতির ক্ষেত্রে আমরা লিখবো জায়া ও পতি দম্পতি। এটাও একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ, তোমরা শুধু সিম্পলি এখানে দ্বন্দ্ব সমাস লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম কি কি, ব্যতিক্রমের মধ্যে অলুক দ্বন্দ্ব সমাস, আমরা শিখলাম একশেষ দ্বন্দ্ব সমাস, আর একটা আমরা শিখব বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব সমাসে কিন্তু দুইয়ের অধিক পদ থাকে, যেমন আমরা বলি না যে নাক কান গলার ডাক্তার, এই তিনটে কিন্তু আমরা একসাথেই বলি, একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড। আমরা বলি নাক কান গলা, এদিক থেকে ওটা কিন্তু দ্বন্দ্ব সমাসেরই উদাহরণ। এটার ক্ষেত্রে আমরা ভাঙাবো কিভাবে বা ব্যাস বাক্য লিখবো কিভাবে, নাক কান ও গলা, ঠিক আছে। নাক কান ও গলা, তারপরে ধরো কি সাহেব বিবি গোলাম, এটারও ব্যাস বাক্য কি হবে সাহেব বিবি ও গোলাম। এগুলো সবই হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাসের উদাহরণ, কিন্তু এদিক থেকে তোমাদের বহুপদী লিখতে হবে না, তোমরা শুধু দ্বন্দ্ব সমাস লিখতে পারো, ঠিক আছে। তাহলে বহুপদী দ্বন্দ্ব সমাস কি, যে সমাসে দুইয়ের অধিক পদ থাকে, হ্যাঁ, এবং প্রত্যেকটির অর্থই এখানে প্রাধান্য থাকে, সেটাই হচ্ছে আমাদের বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। এছাড়াও যেমন ধরো নাক কান চোখ মুখ, এটাকে আমরা কিভাবে ভাঙাবো, নাক কান চোখ ও মুখ। তারপরে চন্দ্র সূর্য গ্রহ তারা আমরা একসঙ্গে বলি, এগুলা সবই হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ, চন্দ্র সূর্য গ্রহ এবং তারা, ঠিক আছে। এছাড়াও আমরা এখানে কি কি আছে, খাল বিল নদী নালা, একসঙ্গেই আমরা বলি খাল বিল নদী ও নালা, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের বহুপদী দ্বন্দ্ব সমাসের উদাহরণ। হ্যাঁ, তো বহুপদী কথাটা তোমরা অত ভিতরে তোমাদের যাওয়ার দরকার নেই, তোমরা শুধু দ্বন্দ্ব সমাস লিখবে তাহলেই হয়ে যাবে। তো এই আজকে আমাদের দ্বন্দ্ব সমাস নিয়ে কথা ছিল। দ্বন্দ্ব সমাস ভাঙাতেই হয় ও এবং আর দিয়ে, এটা মাথায় রাখবে যে দ্বন্দ্ব সমাস ও এবং আর এই অব্যয়গুলো দিয়েই ভাঙাতে হয় বা ব্যাস বাক্য করতে হয়। এবং দ্বন্দ্ব সমাস মিলনার্থক হতে পারে, বিরোধার্থক হতে পারে, সমার্থক হতে পারে, সংখ্যাবাচক হতে পারে, অঙ্গবাচক হতে পারে, ক্রিয়া শব্দের হতে পারে, সর্বনামের হতে পারে, বিশেষণের হতে পারে। হ্যাঁ,
আর এটার জন্য তোমরা এটা প্র্যাকটিস করার জন্য দেখবে তোমাদের বইয়ে দ্বন্দ্ব সমাস দেয়া আছে আলাদা করে। তোমরা যদি পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোন পদগুলোর দ্বন্দ্ব সমাস হয়। যেই পদগুলোর দ্বন্দ্ব সমাস হবে সেই পদগুলোর কিন্তু বহুব্রীহি বা দ্বিগু সমাস হবে না। আবার যেটা দ্বিগু সমাস হবে সেটাকে কিন্তু আমরা দ্বন্দ্বের মতো বা দ্বন্দ্বের ভঙ্গিতে ভাঙাতে পারবো না। ঠিক আছে, এ কারণে আমাদের পদগুলো জানা দরকার, বিশেষ করে কোন কোন শব্দ বা পদগুলো দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে। এর জন্য আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে কি তোমরা তোমাদের বইয়ে যে দ্বন্দ্ব সমাসগুলো আছে সেগুলো পড়বে এবং সবগুলোই দেখবে ও এবং বা আর দিয়ে ভাঙানো, যেগুলোই ও এবং আর দিয়ে ভাঙানো সেগুলোই দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এবং নিজে নিজে কিন্তু বই বন্ধ করে হোক, মনে করে হোক, লিখে হোক, তোমরা কিন্তু মনে করার চেষ্টা করবে যে আমি আসলে কোন পদগুলোর বা কোন শব্দগুলোর দ্বন্দ্ব সমাস করা শিখলাম। এগুলো কিন্তু পরবর্তীতে আবার দ্বিগু সমাস বা অব্যয়ীভাব সমাস বা বহুব্রীহি সমাসের সাথে গোলানো যাবে না। কেমন, আজকে এ পর্যন্তই থাকবে। তোমরা দ্বন্দ্ব সমাস প্র্যাকটিস করো, এর পরের দিন আমরা নতুন কোনো সমাস নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।